বাংলাদেশ ভারত সম্পর্কের সংকট চূড়ান্ত সীমায়, মত বিশ্লেষকদের। জোরালো প্রতিবাদে কূটনৈতিকভাবে শক্ত অবস্থানে বাংলাদেশ। আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা। কাল ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক, আসছে জাতীয় ঐক্যের ডাক। বিক্ষোভের মুখে সামরিক আইন জারির ৬ ঘণ্টা পর প্রত্যাহার। প্রেসিডেন্টের অভিশংসন দাবি আইন প্রণেতাদের। He does go full over stumps and to give Bangladesh their first test match win. ১৫ বছর পর উইন্ডিজের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়। ক্যারিবীয়দের ১০১ রানে হারালো টাইগাররা, সিরিজে সমতা। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনের সঙ্গে আছে মুজ্জুল হাফিজ। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনাকে ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ভারতের দুঃখ প্রকাশকে ইতিবাচক উল্লেখ করে তারা বলছেন, হামলার জবাবে জোরালো প্রতিবাদ বাংলাদেশের কূটনীতিকে শক্ত অবস্থানে নিয়েছে। যদিও বাংলাদেশ ভারত সম্পর্কের সংকট এখনও চূড়ান্ত সীমায় অবস্থান করছে বলেও মত বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন নাইমা বীর। কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে সহিংস বিক্ষোভের মাত্র ৩ দিনের ব্যবধানে আগরতলায় সহকারী হাইকমিশনের অফিস ভাঙচুর, পোড়ানো হয় বাংলাদেশের জাতীয় পতাকা। প্রথমে বিক্ষোভের ডাক, পরে আক্রমণ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে থাকলেও শুরুতে পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের তেমন ভূমিকা নিতে দেখা যায়নি। পরে পুলিশ বাহিনী ও টিএসআর সদস্যরা যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, ততক্ষণে হাইকমিশনের ভেতরের আসবাবপত্র সব ভেঙে ফেলা হয়। আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হওয়া ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বাংলাদেশ ভারত সম্পর্ক এখন সংকটের চূড়ান্ত সীমানায় রয়েছে বলেও মত তাদের। ওখানে যে ঘটনাটা ঘটেছে এটা নিশ্চিতভাবেই ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন। তার কারণ হলো ভিয়েনা কনভেনশনের বলা আছে পরিষ্কার করে যে কোনো স্বাগতিক দেশ অন্য দেশের দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী এবং সম্পদ এটা সুরক্ষা দেওয়ার দায়িত্ব তাদের। তো সেখানে যদি সেই সুরক্ষা না থেকে থাকে তাহলে দায়িত্বটা তাদের ঘাড়েই পড়ে। আমার মনে হয় অলরেডি আমরা পিক অফ দ্য ক্রাইসিস পৌঁছে গিয়েছি, কারণ এর চেয়ে খারাপের দিকে যাওয়া মানে সম্পর্ক ভেঙে যাওয়া, এবং বাংলাদেশও চাইবে না, ভারতও চাইবে না। ভারতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই এমন ঘটনা পরিকল্পিত মনে করে ঢাকা। প্রথমে প্রতিবাদ লিপি ও পরে হাই কমিশনারকে জরুরি তলব করে প্রতিবাদ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে সকল প্রকার ভিসা ও কনসুলার সেবা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আগরতলার বাংলাদেশ সহকারী হাই কমিশন। হামলার জবাবে এমন জোরালো প্রতিবাদ করায় কূটনৈতিকভাবে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ, যা ভারতের জন্য স্বস্তিদায়ক নয়। বাংলাদেশও কিন্তু পাল্টা পদক্ষেপ নিয়েছে। ভিসা ইস্যু করা বন্ধ, অফিস আপাতত বন্ধ। কাজেই এই যে শাস্তিমূলক পদক্ষেপ বাংলাদেশ নিয়েছে, এটা ভারতের জন্য যথেষ্ট অপমানজনক, এবং এই অপমানটা তারা অর্জন করেছে। দুদেশের সম্পর্ক এমন সংকটে পৌঁছানোর পেছনে ভারতের কিছু মিডিয়াকেই অনেকটা দায় দিচ্ছেন বিশ্লেষকরা। বলছেন, পতিত আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনারও ষড়যন্ত্র থাকতে পারে এতে। পশ্চিমবঙ্গের মিডিয়ার কথা শুনলে মনে হয় যেন যে কোনো সময় যুদ্ধই লেগে যাবে। তবে এটা আমার মনে হয় পুরো বিষয়টাই নাটক, আর এখানে অর্থের লেনদেন হচ্ছে। আমাদের এখানকার বিগত শাসক গোষ্ঠী তারা প্রচুর অর্থ ছড়াছড়ি করেছে, এবং সেই অর্থের একটা বড় অংশ এই ইন্ডিয়ার মিডিয়ার পেছনে খরচ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটা বিভ্রান্তি, মিডিয়াতে এক ধরনের অপপ্রচার চলছে, এক ধরনের অতিরঞ্জন, মিথ্যাচার এগুলো চলছে। এগুলো যদি ক্রমাগত চলতে থাকে তাহলে কিন্তু এই ধরনের ঘটনা আবার ঘটবার একটা আশঙ্কা থাকবে। 1961 সালের ভিয়েনা কনভেনশনের চুক্তি অনুযায়ী ভিন দেশের দূতাবাসের জন্য জায়গা বরাদ্দের পাশাপাশি সেখানে কর্মরত কূটনীতিকদেরও নিরাপত্তা নিশ্চিত করতে হয় দেশগুলোকে। নাইমা বীর, এখন, ঢাকা।
আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বিভিন্ন রাজনৈতিক দল। বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক হবার কথা রয়েছে। এছাড়া কাল ধর্মীয় নেতাদের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এর আগে গতকাল রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, চলমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার এই ধারাবাহিক বৈঠকের উদ্দেশ্য জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা। গতকাল ভারতীয় কট্টরপন্থীদের আগরতলা থেকে আখাউড়া সীমান্ত অভিমুখে লং মার্চ ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির পর আজ অনেকটাই স্বাভাবিক আখাউড়া আগরতলা সীমান্ত। তবে সীমান্ত এলাকায় যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তৎপর রয়েছে বিজিবি। এদিকে বন্দর দিয়ে বাংলাদেশি যাত্রী পারাপার কমেছে আশঙ্কাজনক হারে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আখাউড়া স্থলবন্দর থেকে যুক্ত আছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। জানাবেন এই মুহূর্তে সীমান্তের পরিস্থিতি কেমন দেখছেন, আর বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে কিনা? উজ্জ্বল, গত পরশুদিন এই ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর চালানোর পর কিন্তু গতকালকে তারা এই যেই যারা আসলে হামলা চালিয়েছিল যে কট্টরবাদীরা, তারা আসলে মূলত এই আখাউড়া সীমান্ত অভিমুখে কিন্তু একটি লং মার্চের তারা ডাক দিয়েছিল এবং সেটিকে কেন্দ্র করে সীমান্ত পরিস্থিতি কিছুটা উত্তেজনা ছিল। এবং এর জন্য কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছিলাম যে গতকালকে এই আখাউড়া স্থলবন্দর সহ আশপাশের যে সীমান্ত এলাকাগুলো আছে সেখানে কিন্তু বিজিবির যে স্বাভাবিক যে নিরাপত্তা আছে সেটি কিন্তু অনেকাংশে কিন্তু বৃদ্ধি করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাই কিন্তু খবর আমরা পাইনি। তবে আজকে যেটি দেখেছি, আজকে কিন্তু এখানকার সীমান্ত পরিস্থিতি কিন্তু একেবারেই অনেকটাই স্বাভাবিক। আমরা সকাল থেকেই এই সীমান্ত এলাকাগুলো আমরা ঘুরছি। আমরা এখানকার বিজিবি সদস্যের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর তারাও পাননি এবং আজকে কিন্তু সকাল থেকে একেবারে স্বাভাবিক এখানকার পরিস্থিতি। তবে যেটি আসলে উজ্জ্বল, আপনি যেটি বলছিলেন যে এই বন্দর দিয়ে কিন্তু আতঙ্কের কারণে আসলে বাংলাদেশি যাত্রী পারাপার আশঙ্কাজনক হারে কমেছে। আপনাকে যদি পরিসংখ্যান বলি, গতকালকে এই বন্দর দিয়ে ভারতে পারাপার হয়েছে মাত্র 298 জন যাত্রী, যেখানে আসলে প্রতিদিন অন্তত 6 থেকে 700 মতো যাত্রী কিন্তু এই বন্দরটি ব্যবহার করে থাকেন। মূলত কালকে যেই আমরা যাত্রীদের কাছ থেকে যে অভিযোগটি পাচ্ছিলাম, মূলত গত পরশুদিন থেকে আসলে এই হামলার পরই কিন্তু ত্রিপুরার আগরতলা যেখানে যেসব হোটেলগুলো আছে সেখানে সেসব হোটেলগুলো থেকে কিন্তু যারা আসলে বাংলাদেশি যেসব যাত্রী ছিলেন তাদেরকে হোটেল থেকে বের করে দেওয়া সহ তাদেরকে হয়রানির কিন্তু অভিযোগ আমরা পেয়েছিলাম এবং সেজন্য সেই আতঙ্কের কারণে কিন্তু আসলে তারা এই আখাউড়া স্থলবন্দর দিয়ে কিন্তু আসলে এখন বাংলাদেশি যাত্রী পারাপারটা কিন্তু একেবারেই কমে গিয়েছে। এছাড়া আজকের যদি বলি, আজকে এখন পর্যন্ত মাত্র 50 জনের মাত্র যাত্রী ভারতে এই বন্দর ব্যবহার করে ভারতে ঢুকেছেন। তার মধ্যে বাংলাদেশি যাত্রী রয়েছে মাত্র 10 থেকে 15 জন। এছাড়া বাকি সবাই কিন্তু যারা আসলে ভারতীয় যাত্রী আছেন তারা এই বন্দর ব্যবহার করে তারা ভারতে তারা চলে গিয়েছেন। এছাড়া উজ্জ্বল, এই বন্দরের যে আমদানি রপ্তানির যে পরিস্থিতি সেটি কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক বলা যেতে পারে। তবে শুধুমাত্র মাছের যে রপ্তানি পরিমাণ সেটি কিছুটা বেড়েছে। এছাড়া অন্যান্য যেসব পণ্য আছে যেমন রড, সিমেন্ট, তুলা, প্লাস্টিক, তেল সহ এসব পণ্যগুলো কিন্তু রপ্তানি পরিমাণ কিন্তু কিছুটা কমেছে বলে আমরা বন্দর কর্তৃপক্ষ এবং যারা ব্যবসায়ী আছেন তাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি। উজ্জ্বল, আপনাকে জানিয়ে কি গতকালকে এই বন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়েছে 105 মেট্রিক টনের মতো হিমায়িত মাছ, যার মধ্যে পাঙাশ, রুই সহ বিভিন্ন ধরনের মাছ ছিল। এছাড়া আজকে এখন পর্যন্ত কোনো ধরনের গাড়ি কিন্তু আমরা কোনো পণ্যবাহী গাড়ি কিন্তু আমরা ভারতে প্রবেশ করতে দেখিনি। তবে আমরা আখাউড়া স্থলবন্দরের যেই ইয়ার্ড আছে সেখানে আমরা কিন্তু ট্রাকের একটি জটলা দেখেছি। সেখানে এখন পর্যন্ত প্রায় 20 থেকে 25টির মতো পণ্যবাহী ট্রাক রয়েছে, যার মধ্যে অধিকাংশই কিন্তু মাছের ট্রাক রয়েছে। এখন পর্যন্ত বন্দরে প্রায় 50 টনেরও বেশি মাছবাহী গাড়ি কিন্তু অপেক্ষা করছে রপ্তানির জন্য। তবে এখানকার রপ্তানির যে প্রক্রিয়া সেটি কিন্তু শেষ করতে না পারে এখন আসলে কোনো ধরনের রপ্তানিমুখী গাড়ি কিন্তু এই বন্দর দিয়ে ভারতে প্রবেশ করেনি। উজ্জ্বল, আরেকটি বিষয় যেটি হচ্ছে যে আমরা গতকালকে কথা বলেছিলাম এই বন্দরে যারা ব্যবসায়ী আছেন, বিশেষ করে সিএনডিএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি নিসিরুদ্দিন ভূঁইয়া আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা এখন পর্যন্ত তার স্বাভাবিকভাবে পণ্য ভারতে রপ্তানি করছেন। তবে একটি সংখ্যা যেটি হচ্ছে যে কালকে যেহেতু একটি বিক্ষোভ কর্মসূচি ছিল এবং সেই বিক্ষোভ কর্মসূচি ঠেকানোর জন্য কিন্তু সেখানকার পুলিশ আসলে এই যে সড়কগুলোতে কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছিল ও শৃঙ্খল জনতাকে ঠেকানোর জন্য, এবং এর ফলে কিন্তু আসলে কোনো ট্রাক এই বাংলাদেশি যেসব পণ্যগুলো আসলে ভারতে রপ্তানি হয়েছে সেই পণ্যগুলো বন্দর থেকে খালাস করার জন্য কিন্তু কোনো ধরনের ট্রাক আসলে আগরতলা স্থলবন্দরে আসতে পারেনি। সেজন্য কিন্তু পণ্য খালাস কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে আজকে এখন পর্যন্ত যেহেতু কোনো ধরনের পণ্য আসলে রপ্তানি এখন পর্যন্ত হয়নি, সেজন্য বলা যাচ্ছে না আসলে পণ্য আসলে এই রপ্তানি বাণিজ্যটা আসলে কোন দিকে যায়। তবে তারা আশা করছেন হয়তো বা কোনো ধরনের সমস্যা হবে না, যেহেতু বাংলাদেশের বেশিরভাগ পণ্যের ক্ষেত্রে কিন্তু আসলে এই যে আগরতলার ব্যবসায়ী তারা কিন্তু বেশ নির্ভরশীল হয়ে থাকেন এখানকার বাংলাদেশের পণ্যের উপর কিন্তু তাদের যে ব্যবসা সেটি চলে। সেক্ষেত্রে বলা যেতে পারে আসলে এই সীমান্ত পরিস্থিতি যেহেতু আজকে অনেকটাই স্বাভাবিক রয়েছে, হয়তো বা আমদানি রপ্তানির পরিস্থিতিও কিন্তু স্বাভাবিক থাকবে, কোনো ধরনের সমস্যা হবে না। তো উজ্জ্বল, আমার কাছে এই ছিল আখাউড়া স্থলবন্দর থেকে এই
যে যাত্রী পারাপার এবং বিজিবির তৎপরতা সহ অন্যান্য যেসব বিষয় আছে সে সংক্রান্ত সবশেষ তথ্য। আখাউড়া আগরতলা সীমান্ত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আজিজুল সঞ্চয়। শেখ হাসিনা 15 বছর ধরে বাংলাদেশে মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, এখনও ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, তাই তাকে ক্ষমা করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল আরও বলেন, বুকের রক্ত দিয়ে নিজেদের অধিকার আদায় করেছে বাংলাদেশের মানুষ। তাদের সেই অর্জনকে খাটো করে দেখে ভারত যেন বাংলাদেশের জনগণের বিরুদ্ধে না দাঁড়ায়। ষড়যন্ত্র মোকাবিলায় সবার মাঝে আন্দোলনের সময়ের মতো দৃঢ় ঐক্য ধরে রাখার তাগিদ দেন বিএনপি মহাসচিব। এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফেরার ইঙ্গিত দেন তিনি। ভারতে বসে বিদেশে বসে বাংলাদেশকে কিভাবে ক্ষতি করা যাবে, কিভাবে বাংলাদেশ স্বাধীনতাকে বিপন্ন করা যাবে, কিভাবে বাংলাদেশকে আবার অন্যদিকে ছেড়ে দেওয়া যাবে, সেই ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত হয়েছে। এদের কি কোনো ক্ষমা করা যায়? এদের কি কখনো ক্ষমা করা যায়? আজকে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। বন্ধুগণ, এই চক্রান্তকে রুখে দাঁড়াতে হলে আমাদের যেটা দরকার, ঠিক আন্দোলনের সময় আমাদের দৃঢ় ঐক্য ছিল, ঠিক সেরকম ঐক্য আমাদেরকে আবারও শক্ত করতে হবে, ঐক্যকে দৃঢ় করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন সহ আরও কয়েকজনকে নিয়ে। বিস্তারিত জানাতে সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, জানাবেন কোন কোন মামলায় কাকে কাকে গ্রেপ্তার দেখানো হলো? উজ্জ্বল, আজকে আদালতে আনা হয়েছে সাবেক মন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সহ মোট 9 জনকে, তাদেরকে একাধিক মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। শাহবাগ থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক সহ আরও বেশ কয়েকজনকে। পাশাপাশি মোহাম্মদপুর থানার আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে হাসানুল হক ইনুকে, জুনাইদ আহমেদ পলককে, রাশেদ খান মেননকে। তাদেরকে একাধিক মামলায় আজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া আজকে আমরা দেখেছি এই রোকেয়া জামান নামে একজন, যিনি মহিলা লীগের নেত্রী, তাকে 3 দিনের রিমান্ড দিয়েছেন পল্টন থানার একটি মামলায়। তার স্বামী মোস্তফা জামান, তিনি কাউন্সিলর, তাকেও আসলে পল্টন থানার একটি মামলায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এবং এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, তাদেরকে আমরা আসলে জিজ্ঞেস করেছি যে বারবার তাদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার দেখানো হচ্ছে, এর ফলপ্রসূ কী ফল রয়েছে সেটি তিনি আসলে বলছিলেন যে যেহেতু তারা এক একজনে একাধিক মামলার আসামি, কেউ 10টি মামলায়, 15টি মামলায়, কারো বিরুদ্ধে আমরা 50টিরও মামলা দেখেছি, যার কারণে তাদেরকে নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন মনে করছেন যারা তদন্তকারী কর্মকর্তা রয়েছেন। কারণ বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতা হত্যার দায়ে এখন পর্যন্ত যতটি মামলা হয়েছে, সবচেয়ে বেশি মামলা আমরা দেখেছি পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিচেই অবস্থান করছেন মামলার তালিকায়। পাশাপাশি তার মন্ত্রী পরিষদের এই যে মন্ত্রী জুনাইদ আহমেদ পলক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, তাদের নামে কিন্তু আমরা একাধিক মামলা দেখেছি। তারা বিভিন্ন সময় একাধিক মামলায় একাধিকবার তারা রিমান্ডে ছিলেন, কারাগারে ছিলেন। তবে আজকে আদালতের কাছে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেছেন যে এই সব যে হত্যা হয়েছে, এই সব যে হত্যা চেষ্টা হয়েছে, তাদের সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে এবং তারা নানাভাবে আওয়ামী লীগ সরকারকে মদত দিয়েছেন, অর্থনৈতিক সুবিধা দিয়েছেন, যার কারণে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে এই মামলার তদন্তগুলো শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটকে রাখারও আবেদন করেছেন এই রাষ্ট্রপক্ষের আইনজীবী। আদালত সেটি মঞ্জুর করেছেন। এই ছিল আমার কাছে সিএমএম আদালত থেকে সবশেষ খবর। আদালত পাড়ার খবর জানাচ্ছিলেন রাব্বি হোসেন। এদিকে জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী মশিউর অনেক জানাবেন 2 সাবেক মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত। যেমনটা বলছিলেন উজ্জ্বল, জুলাই আগস্টের গণহত্যায় এখন পর্যন্ত অনেকেই হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেখানে যেমন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন, পাশাপাশি আওয়ামী লীগের সেই সময় তৎকালীন যারা কর্তব্যপূর্ণ ব্যক্তিরা ছিলেন তাদের নামও কিন্তু উল্লেখ ছিল। ঠিক তেমনই একটা মামলায়, নিউ মার্কেটের থানাধীন একটা হত্যা মামলায় কিন্তু আজকে গণহত্যার অভিযোগে নিয়ে আসা হচ্ছে আমির হোসেন আমু, আওয়ামী লীগের যিনি জ্যেষ্ঠ একজন নেতা হিসেবে পরিচিত, এবং পাশাপাশি আরও নিয়ে আসা হচ্ছে কামরুল ইসলামকে, যিনি অ্যাডভোকেট কামরুল ইসলাম,
মূলত 2010 সালে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়, এরপরে সাকা চৌধুরী সহ অন্যান্য যেসব যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছিল সেখানেও তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তো তাকেও আজকেই ঘটনা প্রবাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হচ্ছে এবং সেই প্রক্রিয়াধীন অবস্থায় কিন্তু এখন আছে। একটু বলে রাখা ভালো যে বিগত 6 নভেম্বর তাদেরকে গ্রেফতার করা হয়েছিল ধানমন্ডি এলাকা থেকে। নিউ মার্কেটের যেই মামলাতে গ্রেফতার দেখানো হয়েছে সেই মামলাতেই আসলে আজকে তাদেরকে ওঠানো হবে। মূলত শুনানিতে গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন যে ট্রাইব্যুনালের বেঞ্চ, সেখানেই তাদের আজকের যেই হাজিরা বা যে প্রক্রিয়া মামলা সেই প্রক্রিয়াগুলো কিন্তু শুরু হচ্ছে। এর আগে যে 46 জনের বিরুদ্ধে কিন্তু গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল, সেই 46 জনের ভেতরেও কিন্তু এর আগে 10 জনকে নিয়ে আসা হয়েছিল। এবং আরও একটা তথ্য আপনাদেরকে জানাতে চাই, যেটা হচ্ছে আমাদের জন্য বেশ কিছুটা অবাকজনক ছিল, সেটা হচ্ছে আমাদের ওসি আবুল হোসেনকেও কিন্তু আজকে নিয়ে আসা হয়েছে। মূলত তাকে একটা রেগুলার হাজিরাতেই তাকে নিয়ে আসা হয়েছে। যে কোনো সময় আসলে চলে আসতে পারেন এই দুজন নেতা যাদেরকে আসলে নিয়ে আসার কথা কাশিমপুর কারাগার থেকে। এখনো ব্যাপারটা বলা যাচ্ছে যে আমরা জানতে পেরেছি যে 10টা নাগাদ, সকাল 10টা নাগাদ তাদেরকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নিয়ে আসার কথা, কিন্তু এখন পর্যন্ত তাদেরকে নিয়ে আসা হয়নি। যত দ্রুত সম্ভব তাদেরকে নিয়ে আসা হবে বলে আমরা জানতে পেরেছি এবং নিয়ে আসার পরে পরবর্তী যেই সব তথ্যগুলো আমরা জানতে পারবো সেই সব তথ্যগুলো সর্বশেষ আমরা জানানোর চেষ্টা করবো। উজ্জ্বল, এই ছিল আমার কাছে সবশেষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মশিউর অনেকে। 470 কোটি ডলার ঋণের চতুর্থ কিস্তি ছাড়ের আগে 12টি শর্ত আইএমএফের, যার সবগুলোই পূরণ করেছে বাংলাদেশ ব্যাংক। তবে রাজস্ব আদায়ের শর্ত এখনও পূরণ হয়নি। চলতি মাসে কিস্তি ছাড়ের আগে বাংলাদেশে আসা সংস্থাটির পর্যবেক্ষণ দলটি এমনটি জানিয়েছে বাংলাদেশ ব্যাংকে। মঙ্গলবার সফরের প্রথম দিনে গভর্নর, ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালকদের সাথে বৈঠকে এমনটি জানায় আইএমএফ। আরও জানাচ্ছেন আতাউন নিয়ন। রিজার্ভ যখন তলানিতে আর আমদানি দায় মেটাতে যখন চাপ বাড়ছে, তখন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে 470 কোটি ডলার ঋণের প্রতিশ্রুতি পায় বাংলাদেশ। তবে এজন্য আর্থিক খাতে সংস্কার সহ শর্ত পূরণ করতে হবে সরকার, বাংলাদেশ ব্যাংক, এনবিআর সহ বেশ কয়েকটি সংস্থাকে। আর 2023 সাল থেকে এখন পর্যন্ত 3টি কিস্তিতে 231 কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। এবার চতুর্থ কিস্তির আগে 12টি শর্ত দেয় আইএমএফ, যে বিষয়ে গত সেপ্টেম্বরে প্রথম বাংলাদেশে আসে সংস্থাটির প্রতিনিধি দল। সে সময় শর্তের বিষয়ে অবহিত করে তারা, সেই সাথে সার্বিক বিষয়ে পর্যবেক্ষণ করে যায় আইএমএফ। এরপর চলতি মাসে কিস্তি ছাড়ের আগে ফের বাংলাদেশে আসে আইএমএফের অন্তত 10 সদস্যের একটি পর্যবেক্ষণ প্রতিনিধি দল। আর প্রথম দিনই গভর্নর, ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালকদের সাথে দীর্ঘ বৈঠক করে তারা। বৈঠকে সাম্প্রতিক নেওয়া সব পদক্ষেপের বিষয়ে জানতে চায় সংস্থাটি, সেই সাথে সেগুলো পর্যবেক্ষণ রাখার কথা জানায় তারা। এ সময় আইএমএফের পর্যবেক্ষণে চলতি সময়ে মূল্যস্ফীতি 7.2% থাকার কথা থাকলেও তা এখন আছে 11.6%। তা অতি উচ্চ পর্যায়ে আছে বলে জানায় তারা। তবে সুদ হার বাড়িয়ে মূল্যস্ফীতি কমাতে যে উদ্যোগ নেওয়া হয়েছে তা অব্যাহত রাখতে বলেছে আইএমএফ। মূল্যস্ফীতির ব্যাপারে তাদের গভীর ভালো রকমের পর্যবেক্ষণ আছে, সেটা তারা বলেছে যে আমরা বারবার বলে আসছি যে মূল্যস্ফীতি কমাতে হবে, কিন্তু মূল্যস্ফীতি আসলে বাড়ছে। বাড়তি পলিসি রেট দীর্ঘদিন অব্যাহত থাকলে তারা একটা কার্ভের মাধ্যমে দেখিয়েছে যে আমাদের পক্ষে এটা 26 সালের শেষে গিয়ে আমাদের ওই 6 বা 7 এর কাছাকাছি চলে আসা সম্ভব। সেই সাথে কিছুটা দেরি হলেও বাংলাদেশ ব্যাংক রিজার্ভ, কাঠামো ও নীতিগত সব শর্ত পূরণ করলেও এখনো পারেনি সরকার ও এনবিআর। কিছু শর্ত দিয়েছিলেন বা কয়েকটা বেঞ্চমার্ক বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিল এবং কিছু ছিল আমাদের সরকারের পক্ষে। তো এবার যেটা হয়েছে যে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ সংক্রান্ত যে বেঞ্চমার্কটা, আমরা বলি যে নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ বা আইএমএফ এর ক্ষেত্রে BPM6, সেটা আমাদের গতবারে মনে হচ্ছিল যে এই টার্গেটটা অ্যাচিভ করা বাংলাদেশের পক্ষে খুব কঠিন হবে, কিন্তু দেখা গেছে যে এই টার্গেটটা আমরা মিট আপ করতে পেরেছি। এবং আরও যেগুলো ইন্ডিকেটিভ টার্গেট ছিল, কিছু স্ট্রাকচারাল কিছু মেজারমেন্ট দেওয়ার কথা ছিল, সেগুলো আমরা অ্যাচিভ করতে পেরেছি। শুধুমাত্র গভর্নমেন্ট সাইডে এনবিআর এর পক্ষে অর্থাৎ ট্যাক্স সংক্রান্ত যে টার্গেটটা, সেটা তারা বলেছে যে এটা অ্যাচিভ করা যায়নি। সেই সাথে মূল্যস্ফীতি কমাতে সুদ হার আরও কিছু বাড়াতে বলেছে তারা। এছাড়া চতুর্থ কিস্তি ও অতিরিক্ত 300 কোটি ডলারের মধ্যে বাংলাদেশ কত পাবে তা জানা যাবে চলতি মিশন শেষে। আতাউন নিয়ন, এখন, ঢাকা।
ঢাকা চট্টগ্রাম রেলপথ ডাবল লাইন হওয়ায় রেলপথে বেড়েছে গতি। কক্সবাজারগামী দুটি ট্রেন সহ এই পথে বেড়েছে ট্রেনের সংখ্যাও, তবে বাড়েনি রেলপথের নিরাপত্তা। কুমিল্লা অঞ্চলের ৩ শতাধিক লেভেল ক্রসিংয়ের বেশিরভাগই অবৈধ। জনগুরুত্বপূর্ণ ক্রসিং লেভেল নির্মাণে নজর না দিয়ে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৬টি স্টেশন, যা তেমন একটা কাজে আসছে না। কামরুল হাসানের ছবিতে আরও জানাচ্ছেন মাসুদ আলম। কুমিল্লার ময়নামতি রেলওয়ে স্টেশন ১০ কোটি টাকায় স্টেশনটি নির্মাণ করা হলেও গেল ৭ বছরে যাত্রীদের কল্যাণে তেমন কাজে আসেনি। নজরকাড়া প্ল্যাটফর্ম ছাড়াও স্টেশনে রয়েছে ভিআইপি গেস্ট রুম, হল রুম, সিগন্যালিং রুম ও স্টেশন মাস্টারের কক্ষ। তবে স্টেশনটিতে কোনো ট্রেনের যাত্রা বিরতি না থাকায় ধীরে ধীরে রূপ নিচ্ছে পরিত্যক্ত ভবনে। ঢাকা চট্টগ্রাম রেলপথের কুমিল্লার অংশে এমন ডিজাইনের স্টেশন রয়েছে আরও 5টি, সেগুলোরও প্রায় একই দশা। অথচ একটি স্টেশনের টাকায় জনগুরুত্বপূর্ণ এমন 100টি লেভেল ক্রসিং নির্মাণ করা যেত, কিন্তু সেটি না করায় অরক্ষিত এসব ক্রসিং ব্যবহার করে রেললাইন পারাপারে অসাবধানতাবশত কিংবা চালকের ভুলে প্রতিদিনই ঝরছে প্রাণ। স্থানীয়রা বলছেন, রেলের অপরিকল্পিত উন্নয়নের খেসারত দিচ্ছেন তারা। পরিকল্পনা যখন করা হয়, অগ্রাধিকার যখন সেট করা হয়, সেখানে জনস্বার্থ কতটুকু থাকে। সরকারের কর্তা ব্যক্তিরা ইচ্ছা করেন স্টেশন হয়, ইচ্ছা করেন লেভেল ক্রসিং অরক্ষিত থাকে, আর মানুষ এইভাবে মরে। আমার মনে হয় যে সরকারি টাকা আমাদের ব্যয় করতে গেলে অবশ্যই পরিকল্পনা মাফিক ব্যয় করা দরকার। রেলওয়ে পুলিশের তথ্য বলছে, কুমিল্লা অঞ্চলের 235 কিলোমিটার রেলপথে অরক্ষিত লেভেল ক্রসিংয়ের সংখ্যা 3 শতাধিক, যার বেশিরভাগই অবৈধ, যেখানে গেল 18 মাসে প্রাণ হারিয়েছেন 1.5 শতাধিক মানুষ। সম্প্রতি এমন এক দুর্ঘটনায় কুমিল্লার বুড়িচংয়ের কালিকাপুরে এক অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ যায় অটোরিকশায় থাকা 7 জনের। বছরে 2, 4, 5, 6টি দুর্ঘটনা এখানে ঘটে থাকে। কর্তৃপক্ষ সংশ্লিষ্ট মিলে যদি একটা গেট প্রদান করতেন, তাহলে এলাকাটাও নিরাপত্তা থাকতো, আমাদের এলাকাবাসীও একটা নিরাপত্তা থাকতো। একটা রেল গেট হইলে আমাদের সবচেয়ে থেকে উপকার হবে, এবং আমরা দেশবাসী এবং আমাদের যে পূর্বাঞ্চলের মানুষগুলা বা পশ্চিমাঞ্চলে বাক্সমূল, এই তারার লেগে অনেক সুবিধা হবে। বিভিন্ন অজুহাত দেখাইতেছে যে এখানে দেওয়া যাবে না, এই মেন রাস্তা না, রেল রাস্তা, স্থানীয় সরকারের মন্ত্রণালয়, একজন এক কথা বলে ভাইজান। এদিকে রেলওয়ে বলছে, তাদের সাথে সমন্বয় না করে এলজিডি সহ সরকারি নানা দপ্তর যত্রতত্র লেভেল ক্রসিং তৈরি করায় ঝুঁকি বাড়ছে। প্রাণহানি এড়াতে অরক্ষিত লেভেল ক্রসিং বৈধ করতে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। পাশাপাশি গেটম্যান নিয়োগে কার্যকর উদ্যোগ নেওয়া হবে আশ্বাস জেলা প্রশাসনের। শুধু এলজিডি না, রোডস অ্যান্ড হাইওয়ে সহ আরও যেগুলো গভর্নমেন্ট বডি আছে, এগুলোর সাথে আলোচনা করে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের মাধ্যমে এটা আসলে এটা সেটেল করতে হবে যে আমাদের যেগুলো বিজি রোড আছে এগুলো আসলে লেভেল ক্রসিং দিতে হবে। স্পিড ব্রেকার বাড়ানোর চেষ্টা করব, স্পিড ব্রেকারের হাইটের বিষয়টা করব, রাস্তা স্লপ করব, এবং আমরা অতি সত্বর গেটম্যান সহ এখানে ব্যারিয়ার দেওয়ার জন্য আমরা রেল কর্তৃপক্ষের কাছে প্রাথমিকভাবে আমরা সেটা উপদেশ দিয়েছি। অরক্ষিত লেভেল ক্রসিং এবং নানা অপরাধ কর্মকাণ্ডে রেল লাইনে বাড়ছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। আধুনিক রেল ব্যবস্থাপনা গড়ে তোলার পাশাপাশি প্রয়োজন মানুষের মাঝে সচেতনতা। মাসুদ আলম, এখন, কুমিল্লা। এদিকে ট্রেন পরিচালনায় রানিং স্টাফ, এলএম, গার্ড ও টিটি সংকটের কারণে ময়মনসিংহ থেকে তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে ট্রেন চলাচল। নেত্রকোনার জারিয়া, মোহনগঞ্জ ও জামালপুরের দেওয়ানগঞ্জ রেলপথে লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন এই পথের যাত্রীরাও। এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ রেল স্টেশন থেকে যুক্ত আছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জানাবেন ট্রেন চলাচল শুরু করতে রেল কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছে আর যাত্রীরা কি বলছেন? উজ্জ্বল, ময়মনসিংহ থেকে লোকাল ট্রেনগুলো চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে যারা ময়মনসিংহ থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ এবং নেত্রকোনার জারিয়া এবং মোহনগঞ্জে যান, তাদের জন্য কিন্তু এই লোকাল ট্রেনটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ হিসেবে যেটা বলা হচ্ছে যে এই মোহনগঞ্জ, জারিয়া এবং দেওয়ানগঞ্জগামী কিন্তু রেল ছাড়া বা ট্রেন ছাড়া যোগাযোগ ব্যবস্থা বেশ কঠিন। এই জায়গাগুলোতে সরাসরি কোনো বাস যোগাযোগ নেই, যার কারণে একমাত্র ভরসার স্থল কিন্তু এই লোকাল ট্রেনগুলো। তো আজকে 3 দিন যাবৎ এই লোকাল ট্রেনগুলো বন্ধ থাকার কারণে কিন্তু চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন এখানকার যারা এই রুটে যারা চলাচল করেন
সেই যাত্রীরা। আমরা এখানে রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে রানিং স্টাফ যারা রয়েছেন এলএম, গার্ড এবং টিটি, এই পদে যারা চাকরি করেন তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ মাইলেজ সুবিধার জন্য, তারা মাইলেজ চালু করার জন্য আন্দোলন করছেন বা বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছেন, এবং এই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু এই রানিং স্টাফ যারা রয়েছেন তারা তাদের যে নির্ধারিত 8 ঘন্টা কর্মঘণ্টা রয়েছে, নির্ধারিত কর্মঘণ্টা 8 ঘন্টার বাইরে কিন্তু তারা গত 3 দিন যাবৎ ডিউটি করছেন না, যার কারণে একটি লোকবলের সংকট তৈরি হয়েছে। ট্রেন পরিচালনার জন্য যারা এলএম আছেন তাদের সংকট রয়েছে, টিটির সংকট রয়েছে এবং গার্ডের সংকট রয়েছে, যার কারণে বাধ্য হয়েই কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ এই লোকাল ট্রেনগুলো বন্ধ করে দিয়েছেন, এবং পাশাপাশি ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী যে ভাওয়াল মেইল ট্রেন, সেই ট্রেনটিও কিন্তু বন্ধ আছে 3 দিন যাবৎ, এবং এর কারণে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। এবং আসলে কবে নাগাদ এই ট্রেন চলাচল শুরু হবে এই বিষয়গুলো কিন্তু ঠিক বলতে পারছেন না রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ে কর্তৃপক্ষ যেটি বলছেন যে ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে কথা বলছেন, যখন এটি সমাধান হবে তখনই হয়তো এটি শুরু করা যাবে। তবে আমি কথা বলেছিলাম যারা আন্দোলনে আছেন এলএম, গার্ড এবং টিটিদের সাথে, তারা যেটি বিষয়ে বলছেন যে প্রায় 160 বছরও বেশি সময় ধরে মাইলেজ সুবিধা চালু ছিল। 2022 সালে যে নতুন নিয়োগ দেওয়া হয় রেলওয়েতে, সেই নিয়োগ থেকেই এই মাইলেজ সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে, এবং পরবর্তীতে যারা নিয়োগ পাবেন তারা কিন্তু এই মাইলেজ সুবিধাটি পাবেন না, এবং 2022-এর আগে যারা কর্মরত আছেন তারা এই মাইলেজ সুবিধাটি পাবেন। এবং এই বৈষম্যের কারণেই কিন্তু রানিং স্টাফরা বেশ কিছুদিন যাবৎ আন্দোলন করেছেন, এবং আমরা গতকালকে দেখেছি ময়মনসিংহ রেল স্টেশনে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করেছেন, এবং তারা যেটি বলেছেন তাদের যে যৌক্তিক দাবি যে মাইলেজ সুবিধা 2022 সালে বাতিল করে দেওয়া হয়েছে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে, সেই প্রজ্ঞাপন প্রত্যাহার করে সকল রেলওয়ের রানিং স্টাফদের যে মাইলেজ সুবিধা সেটি বাস্তবায়ন করতে হবে, এবং তারপরেই কিন্তু তারা কাজে যোগ দিবেন। এবং এই কাজে যোগ না দেওয়ার কারণে কিন্তু যে ট্রেনগুলো চলাচল করছে আন্তনগর এবং মেইল, সেই ট্রেনগুলো কিন্তু বেশ ডিলে হচ্ছে বা 1 ঘন্টা 2 ঘন্টা বিলম্বে ছাড়তে হচ্ছে, এবং এটি কিন্তু আরও প্রকট হবে যদি এই নির্দিষ্ট কর্মঘণ্টার বাইরে কাজে যোগ না দেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ রেল স্টেশন থেকে সর্বশেষ। ময়মনসিংহের ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে যাত্রীরা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। ব্রাহ্মণবাড়িয়ার নদী ও খাল বিলে মিলছে না পর্যাপ্ত দেশি মাছ, এতে উৎপাদন কমছে আশুগঞ্জের চরলালপুর শুটকি পল্লীতে। এই অবস্থায় শুটকির দাম বৃদ্ধির শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। নদী থেকে অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলন সহ নিষিদ্ধ জাল দিয়ে পোনা নিধনের ফলে সংকট বাড়ছে বলে দাবি মৎস্য বিভাগের। আরও জানাচ্ছেন আজিজুল সঞ্চয়। ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বৃহৎ আনন্দবাজারে দীর্ঘদিন ধরে দেশীয় মাছের সংকট চলছে। পুঁটি, বাইম ও ট্যাংরা সহ যে কয়েক প্রজাতির মাছ মিলে তাও দিন দিন ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। দেশীয় মাছের দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতার পাল্টাপাল্টি অভিযোগ। কয়েক বছর আগেও তিতাস নদীতে বৈচা, গুচি, বাইম, কাইক্কা, ট্যাংরা, সরপুটি সহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ পেতেন জেলেরা, যা স্বাদেও ছিল অনন্য। এছাড়া জেলার খাল বিলেও মিলত প্রচুর মাছ। তবে দখল দূষণ, অপরিকল্পিত বালু উত্তোলন, কারেন্ট জালের ব্যবহার সহ নানা কারণে এখন নদী খাল বিলে পর্যাপ্ত মাছ না মেলায় কষ্টে দিন কাটাচ্ছেন মৎস্যজীবীরা। প্রচুর মাছ আসছিল বুঝলি, অনেক 2 বছর ধরে রিং জাল বেরিয়া অক্ষর একবার আনা মাছ হয় না। ডিম শহরে মেরালা মাছের আর মোর পরবর্তী আর মাছ পাওয়া যায় না। এদিকে ভরা মৌসুমেও চাহিদা মতো দেশীয় মাছ না পাওয়ায় সংকটে আশুগঞ্জের শতবর্ষী চরলালপুর শুটকি পল্লী। প্রতি মৌসুমে এখান থেকে প্রায় 150 কোটি টাকার শুটকি দেশে বিদেশে সরবরাহ করা হয়। উৎপাদন কমায় এবার 1/3 আয় কমার শঙ্কা ব্যবসায়ীদের। নদীতে মাছ কম, তারপরে অন্য বছর যে মাছের একটা ছিল, এই মাছগুলো আমরা এখন দেখতে পাইতেছি না। আমাদের ব্যবসাটা একটু সংকটই, মানে আমরা দেশি মাছ না হইলে আমরা তো শুটকি দিতে পারি না। মৎস্য বিভাগ বলছে মাছের প্রজনন ব্যবস্থা স্বাভাবিক রাখতে পারলে বাড়বে উৎপাদন। এজন্য অবৈধভাবে পোনা নিধনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। মৎস্য দপ্তর ব্রাহ্মণবাড়িয়া থেকে আমরা নিয়মিত মোবাইল কোর্ট এবং অভিযানগুলো পরিচালনা করে যাচ্ছি। আমরা আশা করি অচিরে আমাদের মাছের উৎপাদন বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি। চরলালপুরে উৎপাদিত শুটকি আকার ও মান ভেদে প্রতি কেজি বিক্রি হয় 500 থেকে 2000 টাকা দরে। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া।
দেশে সামরিক আইন জারির কয়েক ঘন্টা পরে তোপের মুখে পিছু হটলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইউল, তুলে নিলেন মার্শাল ল। যদিও প্রেসিডেন্টের এই ঘোষণার পর এখন তারই পদত্যাগ চান বিরোধী দল সহ দেশটির জনগণ। চলছে বিক্ষোভ সমাবেশ। এ ঘটনার পর দেশটির শেয়ার বাজারে সূচকের পতন হয়। প্রেসিডেন্টের এমন কর্মকাণ্ডে হতবাক সাধারণ মানুষ। আরও জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। মঙ্গলবার হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট দেশে সামরিক আইন জারি করে দেন। এরপরই উত্তপ্ত হতে থাকে দেশটির পরিস্থিতি। সংসদের বাইরে শুরু হয় ধস্তাধস্তি। মধ্যরাতে সামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন সাধারণ মানুষ। অস্থিরতার সূত্রপাত ঘটান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইউল। মঙ্গলবার রাতে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আকস্মিকভাবে মার্শাল ল জারি করেন। এই সিদ্ধান্তের পর দক্ষিণ কোরিয়ার আকাশে উড়তে দেখা যায় সামরিক হেলিকপ্টার। সারা দেশে শুরু হয় তোলপাড়। সংসদের সামনে বিক্ষোভে নেমে পড়েন সাধারণ মানুষ। পার্লামেন্টে জরুরি ভিত্তিতে অনুষ্ঠিত ভোটাভুটিতে এই প্রস্তাবে ভেটো দেওয়া হয়। নিজ দলের নেতারাই তার সিদ্ধান্তের বিরোধিতা করেন। কারোর সমর্থন না পেয়ে কয়েক ঘন্টার মধ্যেই প্রেসিডেন্ট তুলে নেন মার্শাল ল। বুধবার সকালে এই সিদ্ধান্ত কার্যকর করেন তিনি। 국회의 계엄 해제 요구가 있어 계엄 사무에 투입된 군을 철수시켰습니다. 바로 국무회의를 통해 국회의 요구를 수용하여 계엄을 해제할 것입니다. কিন্তু ঘটনার আকস্মিকতার ধাক্কা লাগে পুরো দেশে। বৃহত্তম শ্রমিক ইউনিয়ন রাস্তায় নেমে প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেন। প্রধান বিরোধী দল জানায়, সামরিক আইন জারির সিদ্ধান্ত নিয়ে দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি ইয়ন সুক ইউল তৈরি করেছেন তার পদত্যাগ করা উচিত। 내란죄를 피할 수 없습니다. 윤 대통령은 더 이상 정상적인 국정 운영을 할 수 없음이 온 국민 앞에 명백히 드러났습니다. প্রেসিডেন্টের এমন কাণ্ডে হতবাক কোরীয় উপদ্বীপের মানুষ। তারা বলছেন, দায়িত্বশীল কোনো প্রেসিডেন্টকে কখনোই এই ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষকে ফেলা উচিত নয়। 심각하구나라는 걸 느꼈고, 안 그래도 요즘 경기도 어려운 실정에 지금 대통령이라는 사람이 지금 국민들에게 이렇게 불안감을 조성하고. 어젯밤에 우연히 잠을 자다가 깨서 뉴스를 이제 접하게 됐는데 무척 처음에 들었을 때는 좀 무섭고 당황스러웠고 무슨 일이지? হঠাৎ করে মার্শাল ল জারির কারণ হিসেবে ইয়ন সুক ইউল জানান, উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়াকে নিরাপদ রাখতেই এই উদ্যোগ নিয়েছিলেন তিনি। এই ঘটনার পর বিতর্কের মুখে পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রেসিডেন্টের চিফ অব স্টাফ ও জ্যেষ্ঠ সচিবরা। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। বর্ণিল আলোকসজ্জা আর নানা আয়োজনে দেশে দেশে চলছে বড়দিনের প্রস্তুতি। ময়দা, চিনি, মধু ও মশলা দিয়ে হাঙ্গেরিতে বানানো হয়েছে জিঞ্জার ব্রেড হাউস, যেখানে ফুটিয়ে তোলা হয়েছে ক্রিসমাসের নান্দনিক আবহ। চিলি ও মেক্সিকোর রাস্তায় শোডাউন করেছে ওয়াল্ট ডিজনির মিকি মাউস, স্পাইডারম্যান সহ বিখ্যাত সব কার্টুন চরিত্র। নান্দনিক সাজে সেজেছে হোয়াইট হাউস ও লন্ডনের 10 নম্বর ডাউনিং স্ট্রিট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রাস্তায় হাঁটছে ওয়াল্ট ডিজনির মিকি মাউস, দ্য লিটল মারমেইড, লায়ন কিং ও স্পাইডারম্যান। বড়দিন সামনে রেখে চিলির রাজধানী সান্তিয়াগোতে জাঁকজমক এই ডিজনি প্যারেড শো, যার নাম দেয়া হয়েছে প্যারিস প্যারেড। ডিজনির নান্দনিক এই চরিত্রগুলো দেখতে রাস্তায় জড়ো হন শত শত মানুষ। স্থানীয়দের পাশাপাশি প্যারেড শোতে অংশ নেন শিশুসহ কার্টুন প্রেমীরাও। পছন্দের এই কার্টুন চরিত্রগুলো দেখে আত্মহারা ভক্তরা। Parece genial esto, una buena instancia para los niños para que aprendan, para que se desarrollen. Hay más gente, la organización debería ser un poquito mejor, pero los niños lo disfrutan, que es lo importante. চিলির পাশাপাশি বড়দিন উৎসবের আমেজ লেগেছে হাঙ্গেরিতেও। ময়দা, চিনি, মধু ও ডিম দিয়ে তৈরি করা হয়েছে জিঞ্জার ভিলেজ। ব্যতিক্রম এই আয়োজনে অংশ নিয়েছে হাঙ্গেরির স্লোভাক সংখ্যালঘু সম্প্রদায়। জিঞ্জার ব্রেড দিয়ে অবিকল ফুটিয়ে তোলা হয়েছে 100টি বাড়ির মডেল, গির্জা, ট্রেন ও দেশটির নিজস্ব সংস্কৃতি। রুটি দিয়ে তৈরি করা হয়েছে ল্যাম্পোস্ট সহ নানা আকৃতি। নান্দনিক এই কারুশিল্প দেখতে প্রতিদিন জিঞ্জার ব্রেড হাউসে ভিড় করছেন দর্শনার্থীরা। স্লোভাক সরকারের কর্মকর্তা জানান, শিশু, বৃদ্ধ সবাই ব্যক্তি uddöge নির্মাণ করেছেন এই হাউস। Kandelláberek a kiegészítői a mézeskalács falunknak, ledekkel van bevezetékelve. 20 kg porcukrot, 20 kg mézet, 220 darab tojást, és 2 ez a hosszú doboz fűszem.
এদিকে মেক্সিকোতেও চলছে বড়দিনের প্রস্তুতি। ডিজনির কার্টুন চরিত্রগুলো নিয়ে দেশটির বিভিন্ন সড়কে চলছে প্যারেড। এদিকে যুক্তরাজ্যেও বইতে শুরু করেছে ক্রিসমাসের হাওয়া। ডাউনিং স্ট্রিটের বাইরে ক্রিসমাস ট্রি লাইট জ্বালিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। স্ত্রী ভিক্টোরিয়াকে নিয়ে উৎসবে ক্রিসমাস মৌসুমের উদ্বোধন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এদিকে শেষবারের মতো হোয়াইট হাউসে বড়দিন পালন করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। বড়দিন উপলক্ষে বাহারি আলোকসজ্জায় সেজেছে হোয়াইট হাউস। উৎসব আয়োজনের উদ্বোধন করে দেশবাসী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান ফার্স্ট লেডি। Merry Christmas, happy holidays. We love you all. Thank you. এবার ৮৩টি ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয়েছে হোয়াইট হাউস। শান্তির প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে কাগজের ২,২০০টিরও বেশি ঘুঘু ও ২৮,০০০-এরও বেশি নান্দনিক কারুকাজ। বড়দিনে এবার হোয়াইট হাউস পরিদর্শনে অংশ নেবেন প্রায় ১ লাখ মানুষ। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বাংলাদেশ ভারত সম্পর্কের সংকট চূড়ান্ত সীমায়, মত বিশ্লেষকদের। জোরালো প্রতিবাদে কূটনৈতিকভাবে শক্ত অবস্থানে বাংলাদেশ। আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা। কাল ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক, আসছে জাতীয় ঐক্যের ডাক। দক্ষিণ কোরিয়ায় বিক্ষোভের মুখে সামরিক আইন জারির ৬ ঘণ্টা পরেই প্রত্যাহার। প্রেসিডেন্টের অভিশংসন দাবি আইন প্রণেতাদের। He does go full of stumps and to give Bangladesh their first test match win. ১৫ বছর পর উইন্ডিজের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়। ক্যারিবীয়দের ১০১ রানে হারালো টাইগাররা, সিরিজে সমতা। আর এই ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন। আর ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।